আসসালামু আলাইকুম। আমি তাসমিমুল নাফিস, মেকানিক্যাল 23 ব্যাচ। সো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। হাউ টু কোপ আপ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। সো এই ভিডিওটি কাদের জন্য? এই ভিডিওটি মূলত আমাদের জুনিয়র ব্যাচ মেকানিক্যাল 24 ব্যাচদের জন্য, এছাড়াও যাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে তারাও এই ভিডিওটা দেখতে পারে। তো শুরুতেই আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যেসব কমন প্রবলেমগুলো আছে, যেগুলো আমরা ক্লাসে ফেস করে থাকি, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো প্রবলেমস দ্যাট অ্যারাইজ ডিউরিং ক্লাস। ফার্স্ট যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আনএবল টু ভিজুয়ালাইজ। এখন আমাদের দেখা যায় স্যাররা আমাদের যে ড্রয়িং শিট প্রোভাইড করে থাকেন, সেই শিটের আমাদের টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ, লেফট হ্যান্ড সাইড ভিউ আমাদের আঁকতে হয়। এখন এই ভিউগুলো আঁকার আগে আমাদের কী করে নিতে হয়, এই ভিউগুলো কীরকম হবে সেটা আমাদের আগে একটা রাফ শিটে অথবা আমাদের ব্রেনে আমরা কী করি, ভিজুয়ালাইজ করি যে ভিউটা কীরকম হবে। সো এই ভিজুয়ালাইজ করতে গিয়ে অনেকে আবার প্রবলেম ফেস করে, অথবা ভিজুয়ালাইজ করতে পারে না, অথবা ভিজুয়ালাইজ করতে অনেক সময় নিয়ে লাগে। আচ্ছা, সেকেন্ড যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে কি আনএবল টু আন্ডারস্ট্যান্ড ইনস্ট্রাকশনস। সো আমাদের যে স্যাররা আমাদের কি করে, স্যাররা আমাদের ক্লাসে অনেক ধরনের ইনস্ট্রাকশন দিয়ে থাকে। ক্লাস পারফরমেন্সের পূর্বে স্যাররা আমাদের স্লাইড দিয়ে এসব থিওরি এবং এবং যে আমাদের ক্লাস পারফরমেন্সটা আছে সেটা কিভাবে ড্র করতে হয় সেটা আমাদের দেখিয়ে থাকে স্যাররা। সো আমাদের স্যাররা বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে থাকেন স্লাইড পড়ানোর সময়। সো এই ইনস্ট্রাকশনগুলো আমাদের দেখা যায় যে ক্লাসে হয়তো আমাদের ঠিকমতো বুঝতে পারতেছি না, অথবা পিছনে বসার কারণে বা স্যারের কথা ঠিকমতো দেখতে পারতেছি না বা শুনতে পারতেছি না আর কি। সো এইসব কমন প্রবলেম আমরা ফেস করে থাকি। থার্ড যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমাদের থিকনেস প্রবলেম। ইতিমধ্যে আমরা যেহেতু 4টা উইক পার করে এসেছি, সো আমরা কিছু লাইন সম্পর্কে আমরা পরিচিত হয়েছি, যেমন আমাদের অবজেক্ট লাইন, তারপরে হিরের লাইন, সেন্টার লাইন অ্যান্ড ডাইমেনশন লাইন। এসব কমন লাইন সম্পর্কে আমরা ইতিমধ্যেই আমরা পরিচিত হয়েছি। সো এইসব লাইনগুলোর থিকনেস কিন্তু প্রত্যেকটারই ডিফারেন্ট। যেমন অবজেক্ট লাইনের ধরো 100%, তারপরে হিডেন লাইনের কি 50%, সেন্টার লাইনের 50%, অ্যান্ড তোমার ডাইমেনশন লাইনের 25%। এখন এই প্রত্যেকটা লাইনের থিকনেস রেশিও মেনটেন করতে হলে আমাদের কি অনেকেরই প্রবলেম ফেস করতে হয়। দেখা যায় এইচবি অর 2B পেন্সিল দিয়ে এগুলো আঁকতে গেলে দেখা যায় ঠিক মতো রেশিওটা মেনটেন হইতেছে না। সো এইসব কমন প্রবলেম আমরা ফেস করতে থাকি আর কি। আচ্ছা, ফোর্থ যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে মেজারমেন্ট প্রবলেম। মেজারমেন্ট প্রবলেমটা কি? মেজারমেন্ট প্রবলেম হচ্ছে, ধরো আমাদের শিটে যে কোনো একটা ড্রয়িং শিটে ধরো একটা ধরো এই অবজেক্টটা আছে, এই অবজেক্টটার মধ্যে বিভিন্ন পার্টের আমাদের ডাইমেনশন কিন্তু দেওয়া আছে। ধরো এখানকার আমাদের ধরো এটা যদি ফ্রন্ট ভিউ হয়, সো এটা হচ্ছে আমাদের লেন্থটা দেওয়া আছে এবং হাইটটাও দেওয়া আছে, আবার এটা কতটুকু প্রশস্ত সেটাও আমাদের দেওয়া আছে। এখন প্রত্যেকটা অংশের আমাদের কিন্তু লেন্থ কিন্তু দেওয়া নেই, আমাদের কি করতে হয়, মাঝে মাঝে যোগ বিয়োগ করে বের করে নিতে হয়। সো এই পার্টগুলো যোগ বিয়োগ করে বের করে নিতে আমাদের কি মাঝে মাঝে ভুল হয়, বা দেখা যায় আমাদের বুঝতে অসুবিধা হয় আর কি। সো এটাই আমাদের কি মেজারমেন্ট প্রবলেম। আচ্ছা, ফিফথ যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে কি আমাদের ডাবল ডাইমেনশন। আচ্ছা, দেখা যায় আমাদের ধরো আমাদের এটা আমাদের একটা অবজেক্টের এটা কি দেওয়া আছে, টপ ভিউ দেওয়া আছে। সো এই যে আমাদের অবজেক্ট টপ ভিউ আছে, সেটা আমরা যদি আমরা এটার কি ফ্রন্ট ভিউটা আঁকি, ফ্রন্ট ভিউটা কিরকম হবে, ধরো একটা রেক্টাঙ্গুলার শেপ হবে এরকম। এখন ফ্রন্ট ভিউয়ের যে এই যে লেন্থটা আছে এবং টপ ভিউর যে লেন্থ আছে এটা তো সেম। এখন আমি যদি এইখানেও ডাইমেনশনিং করি, সে কথার কথা ধরো এখানেও আমি ডাইমেনশনিং করলাম 6.50, এবং আমি এখানে টপ ভিউতেও সেম ডাইমেনশনটা করলাম, তাহলে কি হলো, সেম লেন্থটাকে আমি দুইবার ডাইমেনশনিং করতেছি। সো এটাও কিন্তু আমাদের একটা কমন প্রবলেম। এক্ষেত্রে আমাদের কি স্মার্ট ডাইমেনশনিং করতে হবে, অর্থাৎ এমন ভাবে ডাইমেনশনিং করতে হবে যাতে একটি লেন্থকে আমরা মাত্র একবারই ডাইমেনশনিং করি। সিক্সথ যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে কি অ্যারোহেড প্রবলেম। আচ্ছা, আমরা ইতিমধ্যে আমরা ডাইমেনশন লাইন সম্পর্কে দেখছি। ডাইমেনশন লাইনটা দেখতে কিরকম, আহ দুই পাশে দুটো লাইন থাকে, আর এই পাশে আমাদের লাইন থাকে, আর এখানে একটা অ্যারোহেড দিতে হয়। So এই অ্যারোহেড গুলো
দিতেও আমাদের অনেক সমস্যা হয়, কারণ এই অ্যারোহেডের লেন্থ কত বলতো, 3 মিলিমিটার, এবং এটার পুরুত্ব হচ্ছে 1 মিলিমিটার। আবার আমরা যখন সেকশন লাইন বা কাটিং প্লেন লাইন করব, তখন তখন আমরা দেখবো যে কাটিং প্লেন লাইনেও আমাদের যে অ্যারোহেড গুলো দিতে হয়, সো এই অ্যারোহেডের হাইট থাকে 6 মিলিমিটার, আর প্রশস্ততা থাকে 2 মিলিমিটার, উইড থাকে। তো এই অ্যারোহেড গুলো দিতেও আমাদের কি হয়, হয়তো দেখা যায় অ্যারোহেড গুলো মোটা হয়ে গেছে বা প্রশস্ত হয়ে গেছে, বা থিকনেস গুলা আমাদের 3 মিলিমিটার 1 মিলিমিটার অথবা 6 মিলিমিটার 2 মিলিমিটার, এটা আমাদের ঠিক মতো হয়নি, অর্থাৎ 3:1 যে আমাদের রেশিওটা আছে সেটা আমাদের ঠিক মতো হয়নি। সো দেখা যায় এইচবি আর টুবি পেন্সিল দিয়ে আমরা যখন এটা আঁকি, তখন দেখা যায় এটা একটু মোটা বা চিকন হয়ে যায়। সো আমার সাজেশন থাকবে অ্যারোহেড গুলো তোমরা মেকানিক্যাল পেন্সিল দিয়ে আঁকো। আচ্ছা, এরপরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে কি ডাস্ট অ্যান্ড ডার্ক স্পটস। আচ্ছা, আমরা যে ড্রয়িং শিটটা, আমরা যে শিটটা আঁকি, সেই শিটটায় দেখা যায় আমাদের অনেক কালো দাগ পড়ে যায়। সো এটা অনেক কারণে হয়ে থাকে। সো আমরা দেখা যায় যে আমরা শিটটা কিনে থাকি, সেটা দেখা যায় অনেকে হলুদ শিট কিনে থাকে, সে হলুদ শিটে অনেকগুলো মাঝে মাঝে ডার্ক স্পট পড়ে থাকে। সো আমরা চেষ্টা করব ক্লিন, যাতে হোয়াইট পেপার আমরা কিনতে পারি আর কি। এছাড়াও আমরা যখন যে ড্রয়িং টেবিলে আমরা ড্রয়িংটা করে থাকি, সেখানে দেখবা ড্রয়িং এর শুরুতে কিছু ইরেজারের পার্ট পড়ে থাকে, অথবা কোনো ময়লা বা কিছু ডাস্ট পড়ে থাকে। সো এর উপরে যদি আমরা ড্রয়িংটা করি, তাহলে দেখা যাবে আমাদের ড্রয়িং শিটের উপর অনেক ডার্ক স্পট পড়ে। এটা স্যারদের মাথায় একটা খারাপ, ফার্স্ট ইমপ্রেশনে একটা খারাপ দিক চলে আসে আর কি। এর ফলে আমাদের মার্কটাও একটু কম আসতে পারে আর কি। সো আমরা চেষ্টা করব যতটুকু নিট অ্যান্ড ক্লিন থাকা যায়, এবং পেপারটাকে যত ইরেজার দিয়ে যতটুকু পরিষ্কার রাখা যায় আর কি। আচ্ছা, 8 নাম্বার যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমাদের কি হিডেন লাইন প্রবলেম। সো হিডেন লাইন আঁকতে গেলে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। ধরো আমরা জানি তো হিডেন লাইন কিভাবে আঁকে। সো 3 মিলিমিটার দিতে হয়, তারপরে 1 মিলিমিটার গ্যাপ, আবার 3 মিলিমিটার, আবার 1 মিলিমিটার গ্যাপ, এইভাবে আমাদের আঁকতে হয়। সো এই যে হিডেন লাইনগুলো আছে, সেই হিডেন লাইনগুলোর এই যে 3 মিলিমিটার এবং এই যে আমাদের 1 মিলিমিটার গ্যাপ, দেখা যায় আঁকার সময় এই 3 মিলিমিটার এবং 1 মিলিমিটার গ্যাপের এই যে রেশিওটা, সেটা হচ্ছে আমাদের 3:1 রেশিওটা আমাদের ঠিক থাকে না। তো এই ক্ষেত্রে দেখা যায় আমাদের 3 মিলিমিটারের জায়গায় 4 মিলিমিটার, অর মাঝে মাঝে দেখা যায় 2.5 মিলিমিটারও আমাদের হয়ে থাকে। তো কম বেশি হয়ে পরে যদি আমরা চোখের আন্দাজে দেখা যায় যে এটা মানে আমাদের কম বেশি হয়েছে, সেক্ষেত্রে আমাদের স্যাররা মার্ক কাটতে পারে। তো আমাদের এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। এছাড়াও দেখা যায় কোনো কোনো অবজেক্টে আমাদের হিডেন লাইন আছে, থাকার পরেও আমরা ওই অবজেক্টে হিডেন লাইনটা হয়তো দেইনি আঁকার সময়। সেই ক্ষেত্রে আমাদের 1-2 মার্ক স্যাররা কেটে দিতে পারে। স্যাররা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবা, যাতে হিডেন লাইনগুলো মিস না যায় আর কি। সো আমরা ইতিমধ্যে যেগুলো প্রবলেম ডিসকাস করলাম, সো প্রবলেমগুলো সলভ করার জন্য কি কি সলিউশন হতে পারে বা কি কি সাজেশন আমি দিতে পারি, সেগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করব। সো প্রথমে আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে গেলে যেসব বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রথমে যেহেতু আমরা দেখলাম আমাদের ভিজুয়ালাইজ করতে প্রবলেম হচ্ছিল, সো আমাদের ভিজুয়ালাইজেশন যে পাওয়ারটা আছে সেটা অবশ্যই ইনক্রিজ করতে হবে, ভিজুয়ালাইজেশন পাওয়ারটা বাড়াইতে হবে। এর জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি ভিজুয়ালাইজ করার ট্রাই করতে হবে। এরপরে যে সাজেশন দিতে পারি সেটা হচ্ছে কি, স্যারদের যে ইনস্ট্রাকশন, সেগুলো হচ্ছে ভালো করে শুনতে হবে আর কি। ক্লাসে স্যাররা যা বলে সেগুলো আমাদের ভালো করে শুনতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে থিকনেস। থিকনেসের বিষয়ে স্যাররা খুবই সিনসিয়ার আর কি। স্যাররা এইসব বিষয়ে খুবই দেখে থাকেন। এগুলা যদি আমরা থিকনেস গুলা ভালোভাবে না দিই, রেশিও ঠিক না রাখি, তাহলে স্যাররা দেখা যায় 1 থেকে 2 মার্ক আমাদের এখান থেকে কাটতে পারে আর কি। তো থিকনেস বিষয়ে আমরা খুবই সতর্ক থাকবো, কেয়ারফুল থাকবো। ফোর্থ যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি মেজারমেন্ট। সো মেজারমেন্টও ভুল হওয়া যাবে না, এটা হচ্ছে খুব একটা বড় ভুল। যদি আমরা ধরো একটা অবজেক্টের লেন্থ আছে 100 মিলিমিটার, সেটাকে আমরা 80 মিলিমিটার ধরে করলাম, এটা কিন্তু চোখের দেখাই সারা বুঝে যাবে যে হ্যাঁ না, এটা সাইজে একটু ছোট আছে। তো সেই ক্ষেত্রে আর কি হিউজ পরিমাণ মার্ক সারা কাটতে পারে। এরপর যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে ডাবল ডাইমেনশনিং। ডাবল ডাইমেনশনিং সারা খুবই দেখে থাকে, ডাইমেনশনিং উপর প্রায় 1 থেকে 2 মার্ক থাকে। সো ডাবল ডাইমেনশনিং একটা কমন প্রবলেম, যে একটা অবজেক্টকে তুমি 2 বার যখন ডাইমেনশনিং করবা, তখন আহ দেখতেও খারাপ লাগে, এবং সারা দেখা যায় এখানে 1 থেকে 2 মার্ক বা হাফ মার্ক
কাটতে পারে আর কি। সো ডাবল ডাইমেনশন বিষয়ে খুবই সতর্ক থাকবে, যাতে একটা লেন্থ দুইবার ডাইমেনশন না হয়। এক্ষেত্রে একটি স্মার্ট ডাইমেনশনিং করতে হবে আর কি, স্মার্টলি করতে হবে। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি আমাদের অ্যারোহেড। অ্যারোহেড গুলো স্যাররা কি খুবই সতর্কভাবে দেখে থাকেন যে অ্যারোহেড গুলো ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ অ্যারোহেডের যে 3:1 রেশিও, এই 3:1 রেশিও আমাদের ঠিকঠাক ভাবে আছে কিনা। এক্ষেত্রে আমার সাজেশন থাকবে অ্যারোহেড গুলো তোমরা মেকানিক্যাল পেন্সিল ইউজ করতে পারো। মেকানিক্যাল পেন্সিল ইউজ করলে এগুলো আরো প্রিসাইজ হবে এবং শার্পনেস এবং থিকনেস গুলা রেশিও ঠিকঠাক হবে আর কি। এরপর যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে কি আমাদের ডাস্ট অর স্পট অর ডার্ক স্পট। এইসব ডার্ক স্পট গুলো জন্য আমরা কি করব, অবশ্যই যে টেবিলে আমরা ড্রয়িংটা করব সেই ড্রয়িং টেবিলটা আমরা অবশ্যই পরিষ্কার করে নিব, মাস্ট। এবং আমরা আর্ট করার সময় যত অবাঞ্ছিত কোনো দাগ পেন্সিল দিয়ে বা কলম দিয়ে যাতে না পড়ে, এক্ষেত্রে আমরা দেখবো আর কি। এছাড়াও আমাদের যেসব ইনস্ট্রুমেন্ট আছে, ধরো রাবার, ইরেজার দিয়ে যদি কোনো ডার্ক স্পট পড়েও থাকে সাথে সাথে আমরা ইরেজার দিয়ে সেটাকে মুছে ফেলবো, যাতে দেখতে আমাদের ড্রয়িংটা খুবই সুন্দর দেখে, নিট অ্যান্ড ক্লিন থাকে। এরপরে যে সমস্যাটা সেটা হচ্ছে কি হিডেন লাইন। হিডেন লাইনও একটা কমন প্রবলেম। হিডেন লাইনে দেখা যায় আমাদের যে এই যে 3:1 রেশিওটা, এটা অবশ্যই মেনটেন করতে হবে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ওটা থিকনেস যে 50% এটা অবশ্যই মেনটেন করতে হবে। এর জন্য আমরা কি করতে পারি, এটাও আমাদের মেকানিক্যাল পেন্সিল দিয়ে আমরা ইউজ করতে পারি। সো যেগুলো হচ্ছে আমাদের থিকনেস 100% নিচে, সো সেগুলো আমরা মেকানিক্যাল পেন্সিল দিয়ে যদি আমরা ইউজ করি সেগুলো আমাদের বেশি প্রিসাইজ এবং শার্পনেসটা ঠিক থাকে আর কি, থিকনেসটা। আচ্ছা, সেকেন্ড যে সাজেশনটা আছে সেটা হচ্ছে প্রিপেয়ার বিফোর এভরি ক্লাস। এখন স্যাররা দেখা যায় ক্লাসে কিন্তু তোমাদের ফার্স্ট উইকে হয়তো তোমাদের যে ক্লাস ওয়ার্কটা আছে সেটা কিন্তু আমাদের সলিউশন করে দিছে হয়তো, কিন্তু এরপর থেকে স্যাররা হয়তো বেশি সলিউশন করে দিবে না। এই জন্য তো আমার সাজেশন থাকবে যে তোমরা প্রত্যেক ক্লাসের আগে কি করো, ড্রাইভ থেকে অবশ্যই আমাদের ড্রাইভে এই সবগুলো স্লাইড কিন্তু আপলোড করা আছে। সো আমাদের 23 ব্যাচ, 22 ব্যাচ, 21 ব্যাচের যেগুলো ড্রাইভ আছে সেখান থেকে তোমরা ড্রয়িং পারফরমেন্স যেগুলো আছে, ক্লাস পারফরমেন্সগুলো আছে, সেগুলো বাসা থেকে একটু রাফ শিটে প্র্যাকটিস করে যেতে পারো। এর জন্য সুবিধা হয়, তোমরা আগে থেকেই প্রিপেয়ার্ড থাকো। সো বি প্রিপেয়ার্ড। এবং কি করবা, প্র্যাকটিস করবা ড্রাইভ থেকে, প্র্যাকটিস ফ্রম ড্রাইভ। ড্রাইভে যেগুলো আমাদের ক্লাস পারফরমেন্স বা ক্লাস ওয়ার্ক যেগুলো আপলোড করা আছে সেগুলো আমাদের প্র্যাকটিস করে যেতে হবে। বেটার ইনস্ট্রুমেন্ট ফ্যাসিলিটিস। এখন আমরা যে ড্রয়িং এর জন্য অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ইউজ করি, ধরো মেকানিক্যাল পেন্সিল, ইরেজার, শার্পনার, পেন্সিল, এইচবি পেন্সিল, 2B পেন্সিল। এখন এগুলো অবশ্যই ভালো মানের হইতে হবে। দেখা যায় 5-10 টাকা একটু বেশি লাগলেও যাতে আমরা ভালো মানের ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করে থাকি। অর্থাৎ ইরেজারটা অবশ্যই ভালো হইতে হবে, যাতে আমাদের ইরেজার দিয়ে মুছার পরও যাতে কোনো ডার্ক স্পট না থাকে। আবার মেকানিক্যাল পেন্সিল তোমরা ইউজ করতে পারো। মেকানিক্যাল পেন্সিল কিসের জন্য ইউজ করতে পারো, ফর hidden line, for center line, and last তোমার ডাইমেনশন। সো এগুলোর জন্য যেগুলো থিকনেস তোমার 50% বা 25%, যেগুলোর জন্য তোমরা মোর প্রিসাইজ হিসাবে তোমরা তোমরা মেকানিক্যাল পেন্সিলটা ইউজ করতে পারো। এরপরে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বি সিরিয়াস ইন ক্লাস পারফরমেন্স। আচ্ছা, আমাদের মেইনলি 9টা উইক থাকে। সো আমাদের 9 উইকস, 9 উইকসে আমাদের 9টা ক্লাস পারফরমেন্স থাকে আর কি। এখন এই 9টা ক্লাস পারফরমেন্সের মধ্যে আমাদের দেখা যায় বেস্ট 6টা আমাদের কাউন্ট করবে আর কি। আমরা তো জানি ড্রয়িং হচ্ছে আমাদের ডেডিকেটেড কোর্স। তো 150-এর মধ্যে 40% মার্ক আমাদের এই ক্লাস পারফরমেন্সে আছে, অর্থাৎ 60 মার্ক আমরা কিন্তু ক্লাস পারফরমেন্স থেকে পেয়ে যাচ্ছি। সো আমাদেরকে অবশ্যই আমরা ট্রাই করব যাতে এই 60 মার্কের মধ্যে আমরা 48+ পাইতে পারি, 80%-এর উপরে আমাদের মার্ক থাকে, যাতে আমাদের ভাইবা এবং কুইজে আমাদের বেশি প্রেশার না পড়ে আর কি। সো তোমাদের ইতিমধ্যেই 2-3-4টা উইক শেষ। সো যাদের ধরো ফার্স্ট 1-2টা উইকে নাম্বার একটু কম আসছে,
সো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, সামনে আরো 6টা উইক এখনো আছে। সো এই 6টা উইকে চেষ্টা করো ভালোভাবে করার। এই 6টার মধ্যে ভালোভাবে করো এবং বেস 6টা যাতে তোমার 48+ থাকে আর কি। সো এটা আর কি আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয় আছে সেটা হচ্ছে ভাইবা অ্যান্ড কুইজ। এখন ভাইবা আর কুইজে কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজ মার্কটা এখানে ভাইবা কুইজ থেকেই আসে আর কি। ভাইবাই মেনলি আমাদের ভাইবাই 10% মার্ক এবং কুইজে হচ্ছে 40% মার্ক, অর্থাৎ 50% মার্ক আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি। আর অ্যাটেন্ডেন্সের 10% মার্ক তো আমাদের আছেই। সো যে ধরো ক্লাস পারফরমেন্সে খারাপ করছো, সো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, ভাইবা আর কুইজ মোটামুটি ভালো করে দিলেই আমাদের CG4 আসতে পারে আর কি। আবার ক্লাস পারফরমেন্সে যারা ভালো করছো তাদেরকে অবশ্যই ভাইবা আর কুইজও ভালো করতে হবে, নাহলে দেখা যাবে এখানে খারাপ মার্ক আসলে আমাদের সিজিটা খারাপ আসতে পারে আর কি। সো ভাইবার জন্য আমাদের কি আসতে পারে, ভাইবার 2টা পার্ট থাকে আর কি। ভাইবার ফার্স্ট পার্টে আমাদের স্যাররা কি করে 5 থেকে 6টা কোশ্চেন করবে। এখন এই ভাইবার 5 থেকে 6টা কোশ্চেন, এর মধ্যে 5% মার্ক থাকবে। সো মোটামুটি এর 5-6টার মধ্যে আমাদের 4-5টা কোশ্চেন পারলেই হয়ে যায়। আর সেকেন্ড পার্টে আমাদের কি থাকবে, একটা যে কোনো একটা অবজেক্ট দিবে তোমার হাতে, এই অবজেক্টটার ফ্রন্ট ভিউ, টপ ভিউ এবং রাইট হ্যান্ড সাইড ভিউ আর লেফট হ্যান্ড সাইড ভিউ আমাদের রাখতে হবে। সো সো এটা ভাইবাটা কবে হয়, ভাইবাটা আমাদের মেনলি 7th অর 8th উইকে হয়ে থাকে। সো প্রথম থেকে 1 থেকে 7 নাম্বার লেকচার যদি ভালো করে পড়ে থাকো, সো তার মধ্যেই তোমার ভাইবার সিলেবাসটা আর কি কভার হয়ে যাবে আর কি। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কুইজ। কুইজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। কুইজের ক্ষেত্রে একটু সোজা বলতে পারো, যেন কুইজে হচ্ছে আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং করা হয়, করতে হয় আর কি, ফ্রি হ্যান্ড ড্রয়িং। সো ফ্রি হ্যান্ড ড্রয়িং এর ক্ষেত্রে সুবিধা কি, সুবিধা হচ্ছে এখানে তোমাকে যে থিকনেস বা ডাইমেনশনিং বিষয়টা অত লাগে না আর কি। মেইনলি হচ্ছে তোমাকে ফ্রন্ট ভিউ, টপ ভিউ বা রাইট হ্যান্ড সাইড ভিউ আঁকতে হয়, ডাইমেনশনিং চায় না। আবার কুইজে তোমার আরো কি কি আসে, ট্রু ফলস আসতে পারে, ট্রু ফলস থেকে একটা কোশ্চেন আসে। আবার দেখা যায় ফিল ইন দ্য ব্লাঙ্কস থেকেও একটা কোশ্চেন আসে। সো থিওরি পার্ট থেকে 2টা কোশ্চেন তুমি পেয়ে যাবা এবং বাকি যে 8টা কোশ্চেন তোমার কুইজে তোমার বিভিন্ন অবজেক্টের ড্রয়িং করতে হবে, অর্থাৎ যে কোনো ভিউ, ধরো আইসোমেট্রিক ভিউ বা সেকশনাল ভিউ বাট ফ্রন্ট ভিউ, টপ ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ, এইসব অর্থোগোনাল ভিউ, এসব আমাদের আঁকতে হবে আর কি। সো কুইজে আমাদের অবশ্যই ভালো করতে হবে। এখন ভালো করতে হলে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কোন বই থেকে প্র্যাকটিস করবে, রেফারেন্স বুক তোমার অবশ্যই ড্রাইভে আপলোড করা আছে, কামরুল হাসান স্যারের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বুক আর কি। সো এই বুক থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবা। প্রত্যেকটা লেকচারে দেখবা চ্যাপ্টার ওয়াইজ 30 থেকে 40টা আছে। সো এতগুলো প্র্যাকটিস করার দরকার নেই, মোটামুটি 20টার মতো প্রত্যেক চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করলেই হয়ে যায় আর কি, এখান থেকেই কমন পেয়ে যাবো। সবাই সাবস্ক্রাইব করে দিও আমাদের মুসলিম ইঞ্জিনিয়ার্স একাডেমিতে। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো। সো বেস্ট উইশেস তোমার জন্য।